বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে যুক্তিবিদ্যা ক্লাসে স্বাগতম। আজকে আমার প্রথম অনলাইন ক্লাস। আমি ক্লাস পরিচালনায় আছি রওশনারা পারভিন, প্রভাষক দর্শন, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ। শিক্ষার্থীরা, তোমরা তো জানো আমাদের যুক্তিবিদ্যার জনককে। অবশ্যই তোমরা জানবে, জেনেছ আগেই। আমরা জানি যুক্তিবিদ্যার জনক হচ্ছেন অ্যারিস্টটল। এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, তিনি মহান দার্শনিক অ্যারিস্টটল। তাহলে চলো আমরা আজকে আমাদের আলোচনার মূল অংশে চলে যাই। শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটি উদাহরণ দেওয়া আছে। কামাল হয় মরণশীল, জামাল হয় মরণশীল। সুতরাং দেখো, এখানে জোসেফেরটাও মরণশীলতা দেয়া আছে। সুতরাং আমরা একটা সিদ্ধান্ত টানতে পারি, সকল মানুষ হয় মরণশীল। এই কামাল জামাল হয়তো বাংলাদেশের বাসিন্দা, জোসেফ হয়তো আমেরিকার কোনো বাসিন্দা। কিন্তু একটা বিষয়ে আমরা খেয়াল করলে দেখব যে যে দেশেরই হোক না কেন, মানুষ মাত্রই মরণশীল। এই উদাহরণটি আমাদের একটি বিষয়ের সাথে মিল আছে। আমরা আগেই পড়েছিলাম যে অনুমান দুই ধরনের হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই উদাহরণটি কোন অনুমানের। আমাদের একটি ছিল অবরোহ অনুমান আর একটি ছিল আরোহ অনুমান। এই উদাহরণটি হচ্ছে আরোহ অনুমানের। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি যুক্তিবিদ্যার প্রথম পত্রের সপ্তম অধ্যায়। এই অধ্যায়ে আমরা আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি নিয়ে আলোচনা করব। এই ভিত্তির ভিতরে আমরা আজকে মূল যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেই বিষয়গুলি হচ্ছে আরোহ অনুমানের ধারণা, বৈশিষ্ট্য, স্তরসমূহ এবং প্রকারভেদ। শিক্ষার্থীরা, চলো তাহলে আরোহ অনুমান সম্পর্কে আমরা একটু জানি। প্রথমেই কোনো বিষয় জানতে হলে সেই বিষয়টি সম্পর্কে যে সংজ্ঞা দেয়া থাকে সেই সংজ্ঞা সম্পর্কে আমরা জানি। আরোহ অনুমান বলতে আসলে কি বুঝি আমরা? আরোহ অনুমান বলতে বোঝায় কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনার অভিজ্ঞতার উপর নির্ভর করে যখন আমরা একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি, তখন সেই পদ্ধতিটিকে আসলে আরোহ অনুমান বলে। এখানে সেই আগের উদাহরণটি দেখা যাক। কামাল, জামাল, জোসেফ সবাই মরণশীল। তাহলে আমরা যেহেতু একটি মরণশীলতা সম্পর্কে তিনজন ব্যক্তি, আলাদা আলাদা ব্যক্তির মরণশীলতা দেখছি, এখানে তাহলে আমরা একটা সিদ্ধান্ত টানতে পারি। সেই সিদ্ধান্তটি হচ্ছে সকল মানুষ হয় মরণশীল। এখানে পৃথিবীর সকল মানুষের মরণশীলতা সম্পর্কে একটি সার্বিক সিদ্ধান্ত টানা হয়েছে। তাহলে আমরা দেখছি যে কামাল একজন বিশেষ মানুষ, জামালও একজন বিশেষ মানুষ, মানে বিশিষ্ট মানুষ। আলাদা আলাদা মানুষের মরণশীলতা পর্যবেক্ষণ করে আমরা একটি সার্বিক সিদ্ধান্ত, অর্থাৎ সকল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য একটি সিদ্ধান্ত টেনেছি যে সকল মানুষ হয় মরণশীল। এই মরণশীলতার উদাহরণ টেনে আমরা দেখছি যে আরোহ অনুমানের সিদ্ধান্ত এমন হবে যেটি সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এক্ষেত্রে মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে মরণশীলতা বিষয়টি। আরোহ অনুমানের সংজ্ঞা দিতে গিয়ে যুক্তিবিদ মিল বলেছেন, তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটি যুক্তিবিদ মিলের। তিনি বলেছেন, আরোহ হচ্ছে মনের সেই প্রক্রিয়া যার সাহায্যে আমরা অনুমান করি যে যাকে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে সত্য বলে জানি তা সব ক্ষেত্রেই সত্য হবে। যাদের কিছু নিরূপণযোগ্য বিষয়ে পূর্ববর্তী ক্ষেত্রের সাথে মিল রয়েছে, অর্থাৎ আগেই সেই বিষয়ে একটা সিদ্ধান্ত এসেছে এবং পরবর্তীতে ওই একই ক্ষেত্রে একই বিষয়ে যদি কোনো ধরনের
উদাহরণ আমরা দেখতে পাই, তখন আমরা সেক্ষেত্রে অনুমান করতে পারি যে সেই সিদ্ধান্তটি অবশ্যই সেক্ষেত্রেও পরবর্তী ক্ষেত্রেও সত্য হবে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ক্লাস চলাকালীন সময়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটি কাগজের মাধ্যমে তোমরা তোমাদের বিষয়গুলো লিখে রাখবে। পরবর্তীতে কমেন্টসের মাধ্যমে তোমরা আমাকে জানালে আমি সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। যেহেতু এখন আমরা গতানুগতিক ক্লাসের বাইরে অনলাইনে ক্লাস নিচ্ছি, সেক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আমাদের রয়েছে। এখানে তোমাদের সাথে ইন্টারেকশনটা একটু বিচ্ছিন্ন, বা সরাসরি ক্লাস নিলে যে উপকারিতাটা ছিল, যেহেতু পরিস্থিতির কারণে কোভিড-19-এর প্রভাবে আমরা এখন অনলাইন ক্লাসগুলো পরিচালনা করছি, সীমাবদ্ধতাগুলোকে মেনে নিয়ে আমাদেরকে আগাতে হবে। তাহলে চলো আমরা দেখে নেই আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়টা ছিল আরোহ অনুমানের বৈশিষ্ট্য। আরোহ অনুমানের বৈশিষ্ট্য আমরা দেখি যে বৈশিষ্ট্য বলতে কেমন দেখায় আসলে। তাহলে আরোহ অনুমানে আমরা খেয়াল করে দেখব। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে সিদ্ধান্ত সবসময়ই আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপক হবে। আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি আশ্রয় বাক্য কাকে বলে, সিদ্ধান্ত কাকে বলে। এটা আর আলাদা করে হয়তো তোমাদের সাথে আলোচনা করতে হবে না, তোমরা আগেই পড়ে নিয়েছো, আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি। সিদ্ধান্ত হচ্ছে আশ্রয় বাক্যের একটি নির্যাস। তাহলে এই নির্যাসটা অবশ্যই আশ্রয় বাক্যের তুলনায় এখানে ব্যাপক হয়। যেমন উদাহরণটিতে আমরা দেখেছিলাম যে বিশেষ বিশেষ ব্যক্তি, আর সবার শেষে সিদ্ধান্তে ছিল সকল ব্যক্তি। তাহলে সকল ব্যক্তির বেলায় প্রযোজ্য, অবশ্যই এটি আশ্রয় বাক্যের তুলনায় ছিল ব্যাপক সিদ্ধান্ত। শিক্ষার্থীরা খেয়াল করবে, আমরা যখনই কোনো সিদ্ধান্তে যাব, সিদ্ধান্তটা যাতে সকলের বেলায় প্রযোজ্য হয় বা সকল ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হয়, এটাই ছিল আসলে সার্বিকতা। এই সার্বিকতার যে বৈশিষ্ট্যটা, এটা আরোহ অনুমানের প্রথম বৈশিষ্ট্য। এরপর আসি সিদ্ধান্ত 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি ছিল সিদ্ধান্ত একটি যুক্তি বাক্য। আমরা আমাদের এখনকার পর্যন্ত পড়াশোনায় জানি যে আমরা বাক্য এবং যুক্তি বাক্য এই দুইটি বিষয়ের মধ্যে আমাদের পার্থক্য যে আছে সেটা আমরা তৃতীয় অধ্যায়ে পদ অধ্যায়ে আমরা পড়েছিলাম। আলাদা করে পড়তে হবে না, যাদের একটু গ্যাপ হয়ে গেছে তারা একটু বই খুলে দেখে নিবে পরবর্তীতে। তাহলে এখানে যুক্তি বাক্য বলতে কি বোঝায়? আমরা পড়েছিলাম যে যুক্তি বাক্য হচ্ছে একটি এমন বাক্য যাতে 2টি পদ থাকবে এবং 2টি পদের একটি হবে উদ্দেশ্য, আরেকটি বিধেয়, এবং সেটি নির্দিষ্ট কোনো সংযোজক দ্বারা যুক্ত থাকবে। এখানে সংযোজকটি হবে এবং, ও, কিন্তু, যে ইত্যাদি। তাহলে সিদ্ধান্তটি অবশ্যই যুক্তি বাক্য হবে। যেমন যুক্তি বাক্য বলতে বোঝায় মানুষ হয় মরণশীল। এখানে মানুষ একটি উদ্দেশ্য পদ আর মরণশীলতা একটি বিধেয় বা কমপ্লিমেন্টস। আমরা দেখি যে এখানে হয় বিষয়টা, মানুষ হয় মরণশীল, এটা একটি ভার্ব, মানে ইংরেজিতে বললে ভার্ব। এখন কর্ম, যে কোনো একটা বিষয় আমরা যুক্ত করি, সেটাকে বলা হচ্ছে যে মানুষ হয় মরণশীল, এটি একটি যুক্তি বাক্য। তাহলে আরোহ অনুমানের দ্বিতীয় বৈশিষ্ট্যটি কি? সিদ্ধান্ত একটি যুক্তি বাক্য হবে। এরপর শিক্ষার্থীরা দেখো 3 নম্বরে আছে বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করে আমরা কোনো সিদ্ধান্ত টানি। এখানে বাস্তব অর্থাৎ পৃথিবীতে অস্তিত্বশীল যা উপস্থিত, যেমন মরণশীলতা বিষয়টা আমরা দেখছি, এটি একটি বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করছি আমরা। আমাদের পূর্বপুরুষ যারা আছেন তারা কিন্তু এখন অনেকেই নেই। তাহলে নেই অর্থাৎ এটা একটা বাস্তব ঘটনা যে এটি মরণশীলতাকে প্রমাণ করছে। তাহলে দেখা যাচ্ছে যে পূর্বের যে বিষয়গুলো সত্য ছিল, পরবর্তীতে ওই ঘটনাগুলোই যখন আসে তখন সেই ঘটনাগুলো সত্যই থাকে।
এখানে আমরা দেখছি যে আমরা কোনো সিদ্ধান্ত নিচ্ছি বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করে। 4 নম্বরে আছে আরোহমূলক লম্ফের উপস্থিতি। আরোহমূলক লম্ফটা তো আমরা আগেই জেনেছি, তারপর একটু বলছি। আরোহমূলক লম্ফ, লম্ফ অর্থ লাফ, অর্থাৎ আমি বাংলাদেশে থেকেই বিশ্বের সকল দেশের মানুষের একটি মরণশীলতাকে আমি সিদ্ধান্ত হিসেবে নিয়েছি। এটা এরকম না যে আমি সবগুলো দেশ বা সবগুলো রাজ্য ঘুরে ঘুরে প্রমাণ করার চেষ্টা করেছি। এটা ছিল এরকম যে মানুষ অর্থাৎ মরণশীল, যেহেতু সে যেখানেই থাকুক না কেন, সে যদি উপগ্রহেও থাকে তাহলেও তার মরণশীলতাটা একটা সার্বিক বাক্য, এবং যেখানেই থাকবে সেখানেই তার মরণশীলতাটাকে আমরা সিদ্ধান্ত হিসেবে টানব। এই যে আমি কোথাও না গিয়েও যে একটি বিশাল অঙ্কের পৃথিবীর সকল মানুষ সম্পর্কে যে একটি সার্বিক সিদ্ধান্ত টেনেছি, এই সার্বিক সিদ্ধান্তটি টানার সময় আমি যে আরোহমূলক একটি লম্ফ অর্থাৎ লাফ দিয়েছি, এই লম্ফটাকে আসলে বলা হচ্ছে আরোহমূলক লম্ফের উপস্থিতি। তাহলে আরোহের আরেকটি এই বৈশিষ্ট্যটি হচ্ছে আরোহমূলক লম্ফ থাকতে হবে। শিক্ষার্থীরা এরপর দেখো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটি আসলে কি আমরা দেখি। প্রকৃতি অর্থাৎ আমাদের আশপাশে যা আছে, সৃষ্টিকর্তা প্রদত্ত যা আছে, গাছপালা, নদী নালা, উপগ্রহ, সৌরজগৎ, সব কিছু মিলে আসলে প্রকৃতি। এই প্রকৃতি একই সময়ে যখন যে নীতিটা ফলো করে, পরবর্তীতে সে একই ক্ষেত্রে একই বিষয়ে সে একই ধরনের নীতি ফলো করে, আমরা দেখে এসেছি। তাহলে দেখো সমুদ্রে যখন কোনো ঘূর্ণিঝড় হয়, তখন আমরা এখন ব্যাখ্যা করলে আমাদের ওই ক্ষেত্রে যারা বিজ্ঞানীরা আছেন তারা দেখাচ্ছেন যে যখন কোনো ঘূর্ণিঝড় হয় বা জলোচ্ছ্বাস হয়, তখন সুনির্দিষ্ট কিছু সিমটমস আমরা দেখি, যার ভিত্তিতে আমরা রেড জোন অথবা বিপদ বা জরুরি অবস্থা ঘোষণা করা হয় উপকূলীয় অঞ্চলগুলিতে। এই ক্ষেত্রে সেটা হচ্ছে প্রকৃতি এই অবস্থা যদি আসে তাহলে একটি রেড অ্যালার্ট দেওয়া হয়, মানে ওই এলাকাগুলো থেকে জনসমাগম দূরে সরানোর জন্য বা কোনো সেফ প্লেসে ট্রান্সফার হওয়ার জন্য নির্দেশনা জারি করা হয়। তাহলে দেখছি আমরা যে প্রকৃতির যে নিয়মগুলি এগুলি একইভাবেই ফলো হয়। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে কার্যকারণ নিয়মের একটি ভূমিকা রয়েছে। কার্যকারণ নিয়মটা আমরা আগেই সংজ্ঞাটা জেনেছিলাম। দেখো কার্যকারণ নিয়মটা কি, তাহলে যার কারণ আছে, যার কার্য আছে, একটা কার্য ঘটলো, তার অবশ্যই একটা সুনির্দিষ্ট কারণ থাকবে। এই কারণটা কি, একই সময়ে একই বিষয়ে যখন কোনো প্রভাব বিস্তার করা হয়, তখন সেই প্রভাবের ফলে যে আরেকটি ঘটনার সৃষ্টি হয় বা কোনো কিছুর সৃষ্টি হয়, তখন সেটিকে বলা হচ্ছে কার্য। অর্থাৎ কোনো বিষয়ের অব্যবহৃত পূর্ববর্তী ঘটনাকে আসলে আমরা কারণ বলছি। অর্থাৎ প্রত্যেকটি বিষয়ের কোনো না কোনো কারণ থাকবে, এটাই আসলে কার্যকারণ। তাহলে আরোহের বৈশিষ্ট্যটি কি, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি সে অনুসরণ করে এবং কার্যকারণ নিয়মের উপরও নির্ভর করছে। খেয়াল করে দেখো যে আমরা পরবর্তী যে বৈশিষ্ট্যটি দেখছি সেটিতে আছে বস্তুগত সত্যতার নিশ্চয়ন। অর্থাৎ বাস্তবিক যে জগৎ, এই জগতে আমি আমার যে সিদ্ধান্তটা সেটি অ্যাপ্লাই করতে পারি। আমরা এই বিষয়টি নিয়ে কোনো দ্বিমত নেই, কারণ আমি অবশ্যই যা চোখ দিয়ে প্রত্যক্ষ করছি এবং সেটি বাস্তবিক জীবনে দেখছি এবং সেটি অ্যাপ্লাই করছি, সেই বিষয়গুলো অবশ্যই বাস্তবিক জগতেরই, যেহেতু প্রকৃতি এবং কার্যকারণ নিয়ম এই বিষয়গুলো বৈশিষ্ট্যটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিক্ষার্থীরা খুবই সহজ কয়েকটি বিষয় তোমরা মাথায় নিবে, নোট করে রাখবে। কোনো সমস্যা হলে পরবর্তীতে তোমাদেরকে কমেন্টসের মাধ্যমে যদি কোনো সমস্যা আসে তোমাদের,
বুঝতে সমস্যা হয় সেগুলো আমি পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। আবার শিক্ষার্থীরা, এখন আমরা জানব আরোহণ অনুমানের স্তরসমূহ, অর্থাৎ কিভাবে আমরা আরোহণ অনুমানের বিষয়টি সম্পর্কে একটি সিদ্ধান্ত বাস্তবিক পক্ষে প্রতিপাদন করি। এক্ষেত্রে আমরা কিছু ধাপ বা স্তর অনুসরণ করি, সেই স্তরগুলো দেখব। প্রথমে আমরা দেখি সংজ্ঞা, অর্থাৎ যে বিষয়টি সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি বা যে বিষয়টি আমাদের আলোচ্য, সেই বিষয়টি সম্পর্কে একটি সুনির্দিষ্ট ধারণা থাকতে হবে, অর্থাৎ সংজ্ঞা জানতে হবে। এখানে আমরা দেখি যে কোনো বিষয়, যেমন মরণশীলতা বিষয়টাকে আমরা যদি সংজ্ঞায় আনি, সেক্ষেত্রে আমরা মরণশীলতা কি বলতে কি বোঝায়, অথবা আমরা যদি কোনো রোগ হিসেবে দেখি যে ম্যালেরিয়া রোগের কারণটা যদি আবিষ্কার করতে চাই, তাহলে সেখানে ম্যালেরিয়া কি সিমটম দেখা দেয়, কতদিন জ্বর থাকে, অথবা কোন ক্ষেত্রে কার ক্ষেত্রে বয়স, ব্যক্তির ক্ষেত্রে বয়সগুলো আমরা সব কিছু মিলেই একটি সংজ্ঞা আমরা জানতে হবে সুনির্দিষ্টভাবে। এরপর আসি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ। এই পর্যবেক্ষণ যখন আমরা করব, তখন অবশ্যই সুনিয়ন্ত্রিতভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে করতে হবে। অর্থাৎ যখন কোনো ম্যালেরিয়ার আক্রান্ত কাউকে আমরা পাই, তখন তাকে অবশ্যই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তাকে কি সিমটম তার মধ্যে আসছে সেগুলো লিপিবদ্ধ করতে হবে এবং সেই হিসেবে বিশ্লেষণ করতে হবে যে কিভাবে এই বিষয়টি আমাদের মধ্যে প্রভাব বিস্তার করছে এবং নির্দিষ্ট কতদিন পর পর সেটি একটা সিমটম প্রকাশ করছে। এই বিষয়গুলো খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে লিপিবদ্ধ করতে হবে এবং বিশ্লেষণ করতে হবে। এরপর আসি অপনয়ন, অর্থাৎ এখানে অপনয়ন বলতে বোঝাচ্ছে যে নিরীক্ষিত যে বিষয়গুলি আমি আইডেন্টিফাই করব, সেই বিষয়গুলি কোনটির উপস্থিতিতে কি ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে আর কোনটির অনুপস্থিতিতে প্রতিক্রিয়া দেখাচ্ছে না। অর্থাৎ যে বিষয়গুলি ম্যালেরিয়া রোগের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই বিষয়গুলির উপস্থিতিতে সবসময়ই ম্যালেরিয়ার জ্বরটি একই রকম দেখা দিবে। আর বিশেষ করে কোনো পরিবেশ, কোনো পরিস্থিতি, অর্থাৎ কোনো জায়গা চেঞ্জ করলে যদি কোনো কিছু হয় বা কোনো চেঞ্জ দেখা দেয়, সেগুলো আমি লিপিবদ্ধ করব। আর যে বিষয়গুলো দেখব যে ম্যালেরিয়ার সাথে জড়িত নয়, সেই বিষয়গুলো আমাদের পর্যবেক্ষিত বিষয় থেকে আমি বাদ দিব। এইটাই হচ্ছে আসলে অপনয়ন, কোন বিষয়টি জড়িত আর কোন বিষয়টি সাময়িকভাবে জড়িত আর কোন বিষয়টি জড়িত নয়, এগুলো আগে আমাকে ডিসাইড করতে হবে এবং আমার পর্যবেক্ষণ থেকে বাদ দিতে হবে। শিক্ষার্থীরা, এরপর আসছে প্রকল্প প্রণয়ন। আমরা পূর্বেই প্রকল্প নামে একটি অধ্যায় পড়েছিলাম। সেই প্রকল্পে ছিল কি, প্রকল্প মানে বুঝতাম যে আমরা জানতাম প্রকল্প হচ্ছে কোনো বিষয়ে কোনো ধারণা বা প্ল্যান গঠন করা। আমরা যে বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত বা কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে যাই, সেই বিষয় সম্পর্কে অবশ্যই আমাদের একটি পূর্বানুমান বা ধারণা থাকতে হবে। এটি আসলে প্রকল্প প্রণয়ন করা। অর্থাৎ প্রকল্প বলতে এখানে আরেকটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বলছি। কারো বাসায় যখন কোনো ধরনের চুরি হয়, তখন আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে একটি পরিস্থিতি বিবেচনা করে দেখা যাচ্ছে যে পুলিশ যখন আসে তখন কিভাবে হয় বিষয়টা। এরকম হয় যে পুলিশ এসে দেখে ঘরের তালা খোলা কিনা, জানালা খোলা কিনা, অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তি বাসায় কতজন ছিল, বিভিন্ন বিষয় যাচ করে তখন তারা একটা মোটামুটি প্রকল্প প্রণয়ন করে যে চোর বাইরে থেকে এসে তালা ভেঙে বাসায় ঢুকে মালপত্র নিয়ে গিয়েছে। এরকম একটা ধারণা করি যে চোর
যে চুরি করেছে সে বাইরের কেউ। এই যে প্ল্যানটা, প্রাথমিক ধারণাটা, তখনই আমরা বুঝি যে এটা এক ধরনের প্রকল্প আমরা প্রণয়ন করলাম। এরপর যখন আমরা বাস্তব কোনো প্রমাণ পাই যে না, চুরিটা যে হয়েছে সেটা হয় বাইরের কেউ তালা ভেঙে করেছে অথবা বাসার কেউ ছিল, তো এরকম হতে পারে যে প্রকল্পটা আমি প্রাথমিকভাবে প্রণয়ন করব, কিন্তু ওইটার উপর নির্ভর করে আসলে সত্যটাকে আবিষ্কার করে ফেলবো না। আমি পর্যবেক্ষণ করব, আবার সেটা যখন বাস্তবে আমি রূপ দিব তখন দেখব যে সবগুলো ঘটনাই বিশ্লেষণ করা হয়েছে এবং বাস্তবের সাথে মিলে পুঙ্খানুপুঙ্খভাবে এরকমভাবে একটি সত্য এসেছে, তখন সেই প্রকল্পটিকে আমরা সত্য বলতে পারি। তাহলে আরোহ অনুমানের সিদ্ধান্ত যখন নেই তখন এই স্তরটার মধ্যে আমাকে অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আসছে সার্বিকীকরণ। সার্বিকীকরণটা বিষয়টা কি? সার্বিক বিষয় মানে যে বিষয়টা সবার উপর প্রযোজ্য বা সব ক্ষেত্রেই প্রযোজ্য। যে সিদ্ধান্তটা আমরা আরোহ অনুমানের মাধ্যমে নিব সেই সিদ্ধান্তটি আসলে কার উপর প্রযোজ্য, কিভাবে প্রযোজ্য, হ্যাঁ, কতগুলো ব্যক্তির উপর বা কতগুলো বস্তুর উপর প্রযোজ্য, কতজন ব্যক্তি বা কতগুলো বস্তুর উপর প্রযোজ্য, অথবা সবার উপর প্রযোজ্য কিনা। অর্থাৎ একই ঘটনা সবার ক্ষেত্রে একইভাবে যদি কোনো প্রভাব ফেলে তখন সেক্ষেত্রে যে সিদ্ধান্তটা আমরা টানি সেই সিদ্ধান্তটি হচ্ছে এমন হবে, সেটি হবে সার্বিক, সবার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন মরণশীলতা বিষয়টা সকল মানুষের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, এটাকে আমরা একটা সার্বিক বাক্য বলতে পারি, যেমন সকল মানুষ হয় মরণশীল। শিক্ষার্থীরা, এই মরণশীলতা নিয়েই কিন্তু আমাদের যুক্তিবিদ্যার বেশিরভাগ আলোচনা প্রমাণ করা যায়, যেহেতু এই বিষয়টির সাথে পৃথিবীর সকল মানুষকে যুক্ত করা যায়। পরের স্তরটি হচ্ছে পরীক্ষামূলক সমর্থন। পরীক্ষামূলক সমর্থনটা তো নাম দেখেই বোঝা যাচ্ছে। খেয়াল করে দেখো, এই যে বিষয়টি আমি সিদ্ধান্ত টানতে যাচ্ছি সেটি বাস্তবিক ক্ষেত্রেই পরীক্ষা করলেও দেখা যায় যে আজকে বাংলাদেশের একজন কোভিড-19 আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, অর্থাৎ মরণশীলতা প্রমাণিত হচ্ছে। তেমনি এই বিষয়টি অন্যান্য বাইরের যে বিশ্ব, আমরা এখন মুঠোফোনের মাধ্যমে এই সব ধরনের খবরাখবর পাচ্ছি, ওই বাইরের দেশের একজনও কোভিড-19 আক্রান্ত হয়ে কিন্তু মারা যাচ্ছে। তাহলে আলাদা করে আমাকে আর ওই দেশে যেতেও হচ্ছে না বা কারোর মাধ্যমে ওভার ফোনেও নিতে হচ্ছে না খবরটা, আমরা সব অনলাইনের মাধ্যমেই দেখতে পাচ্ছি। তাহলে পরীক্ষামূলকভাবে কিন্তু এটা সমর্থনযোগ্য হয়, এরকম কিছুই আমরা সিদ্ধান্ত নিতে পারি। আশা করি এই 6টি বিষয় তোমরা খুব ভালোভাবে ব্যাখ্যা সহ পড়বে আর আজকের লেকচারের সাথে মিলিয়ে নিবে। শিক্ষার্থীরা, এরপর আসো আমরা আরোহ অনুমানের প্রকারভেদ দেখি। আরোহ অনুমানের প্রকারভেদের ক্ষেত্রে যুক্তিবিদ মিল যে প্রকারভেদটি আমাদেরকে দিয়েছেন সেটি আমাদের জন্য আসলে অনুসরণীয়। আরোহ অনুমান, এখানে ডায়াগ্রামে আমরা দেখছি যে আরোহ অনুমান হচ্ছে প্রধানত 2 প্রকার। কি কি? প্রকৃত আরোহ আর অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহের আবার 3টি ভাগ আছে: বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ আর সাদৃশ্যানুমান। অপ্রকৃত আরোহেরও 3টি প্রকারভেদ। এখানে পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সাম্যমূলক আরোহ আর ঘটনার সংযোজন। তোমরা দেখো, আরোহ যেহেতু একটি আরোহমূলক লম্ফ, একটি মূল বৈশিষ্ট্য বিদ্যমান, আমরা আগেই পড়েছি, সেখানে আরোহের মূল বৈশিষ্ট্য ছিল আরোহমূলক লম্ফ। এই আরোহমূলক লম্ফ বিষয়টি যে আরোহের মধ্যে বিদ্যমান, যে আরোহের মধ্যে বিদ্যমান তাদেরকে আসলে প্রকৃত আরোহের পর্যায়ে আমরা ফেলছি। অর্থাৎ একটি বিশাল পরিমাণ গ্যাপ ফিল আপ করে একটি সার্বিক বাক্য অনুমান করছি।
এখানে প্রকৃত আরোহের যে সংজ্ঞা সেটা আমরা পরবর্তী কোনো ক্লাসে ডিটেলস আলোচনা করব। এখন একটু প্রাথমিকভাবে বলে রাখছি, তোমরা শুনে রাখো। প্রকৃত আরোহ হচ্ছে সে আরোহ যেখানে আরোহের মূল বৈশিষ্ট্য বিদ্যমান, তাকে আসলে প্রকৃত আরোহ বলা হচ্ছে, অর্থাৎ আরোহমূলক লম্ফ বিদ্যমান। আর অপ্রকৃত আরোহ বলতে বোঝায় কি? অপ্রকৃত আরোহটা তাহলে অবশ্যই এটার অ্যান্টি হবে, বিপরীত হবে। বিপরীতটা কিরকম হবে? যে সেখানে আরোহমূলক লম্ফের যে বিষয়টা সেটা থাকবে না, কিছু সুনির্দিষ্ট বিষয় আলোচনা করে বা কোনো সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে কোনো বিষয় একটা কোনো ধরনের সার্বিক সিদ্ধান্ত টানার সময় স্বাভাবিক কিছু ঘটনা প্রতিপাদন করে বা বিশ্লেষণ করে আমরা যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, তখন সেক্ষেত্রে কিন্তু সেটা আরোহমূলক লম্ফ হবে না। সে আরোহমূলক লম্ফের